নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে দলগুলো একমত, জানালেন আলী রিয়াজ। পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চায় না বিএনপি। আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হচ্ছে, প্রত্যেকেই তাদের মতামত দিচ্ছেন। প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি, সেটাও একটা বিষয় থাকবে। সংসদ নির্বাচনের প্রচারে থাকছে না পোস্টার, দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত, সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত আগামী সপ্তাহে। 253 জনকে গুমের সত্যতা পেল কমিশন, দায়ীরা প্রাথমিকভাবে শনাক্ত, বাংলাদেশি গোয়েন্দাদের পাশাপাশি জড়িত ভারতীয় গোয়েন্দারা। 5 আগস্টকে জনতার অভ্যুত্থান দিবস ঘোষণা, থাকছে সাধারণ ছুটি, ঐক্যের অনুভূতি ফিরিয়ে আনতে 1 জুলাই থেকে কর্মসূচি। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ, অর্থের পরিমাণ প্রায় 9,000 কোটি টাকা। প্রকাশ করা হয়নি কোনো গ্রাহকের নাম। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বিধ্বস্ত একের পর এক শহর, বাড়ছে হতাহতের সংখ্যা। যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত তুরস্ক। এবং গলফ টেস্টে বাংলাদেশের চেয়ে 127 রানে পিছিয়ে শ্রীলঙ্কা, প্রথম নিঃশঙ্কার 187 রানের সুবাদে তৃতীয় দিন শেষে 4 উইকেটে 368। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার পুরো খবর। 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন প্রস্তাবনার পক্ষে মত দিয়েছে জামায়াত ও এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। আর 2 মেয়াদের পর একবার বিরতি দিয়ে ফের প্রধানমন্ত্রী হবার পক্ষেও মত দিয়েছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় সবাই একমত, তবে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রবিবার আবারও আলোচনা হবে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণের ইস্যুতে আলোচনার নির্ধারিত ইস্যু থাকলেও আগের দিনের অসমাপ্ত ইস্যু রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় ধাপের 3য় বৈঠকের প্রথমার্ধ কাটে। বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের বিরতিতে রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তনের প্রস্তাবনায় সমর্থন জানায় অধিকাংশ রাজনৈতিক দল। নিয়োগ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোটের প্রস্তাবনাও দেয় অধিকাংশ রাজনৈতিক দল। বিভিন্ন প্রস্তাবনা আসে রাষ্ট্রপতি নিয়োগে ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে পরিধি বাড়ানোর। ঐক্যমত্য কমিশনের 2য় বৈঠক শেষে কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ এখনও সব মীমাংসিত হয়নি মন্তব্য করে বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন। এ বিষয়ে সব দল একমত হলেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে সবাই এখনও একমত হয়নি। আমাদের এই আলোচনায় বিভিন্ন রকম মত থাকলেও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হচ্ছে, প্রত্যেকেই তাদের মতামত দিচ্ছেন। আমরা আশা করছি সেটা অবশ্যই অব্যাহত থাকবে এবং আমরা আগামী সপ্তাহে আরও কিছু বিষয়ে একমত হওয়ার জায়গায় তৈরি হতে পারব। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে সব দল একমত হলেও ভোটার নিয়ে রয়েছে ভিন্ন মত। বিএনপি উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যদের ভোট দেবার কথা বললেও জামাত বলছে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ মোট 576 সদস্যের ভোট দেওয়ার অধিকার থাকবে। পার্লামেন্টের সদস্যগণ 300 সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন, মহিলা আসন যদি 100তে উন্নীত হয় আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, তার সদস্য সংখ্যা যদি 100 হয়, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কভার করে, আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই, মিলিয়া যে কনস্টিটিউয়েন্সি হবে, ইলেকট্রাল কলেজ হবে ফর দি প্রেসিডেন্ট। টোটাল যেই ভোট পাবে সেই ভোটের অনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষের সিট, সেই বিষয় হচ্ছে আমরা আমাদের মতামত দিয়েছি। আর প্রধানমন্ত্রীর মেয়াদ দিয়ে বিএনপির 31 দফার সঙ্গে একমত থাকলেও জামাত ও এনসিপি ভিন্ন মত পোষণ করছে। প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি, সেটাও একটা বিষয় থাকবে। কোনো প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না, ইনক্লুডিং বিএনপি। তারা এটার সাথে পুরোপুরি একমত হননি। সবাই 2বারই হচ্ছে চাচ্ছিল যে 2বারের যেন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তবে ঐক্যমত্য কমিশনের আলোচনায় ফ্যাসিবাদের সহযোগী দলগুলো ডাক পাওয়ায় অনেকেই প্রশ্ন তোলেন। এ নিয়ে ক্ষোভ জানান কেউ কেউ। পৌঁছাতে পারি নাই। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে থাকবে না পোস্টার, তবে বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এছাড়াও বিদেশি অর্থায়নের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না, এমনটাই জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শিলুরার রিপোর্ট।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে বর্তমান কমিশনে সপ্তম সভায় আলোচনা হয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে। সভা শেষে নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রচারে পরিবেশ বান্ধব বিষয়ে ব্যবহার বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত সহ এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিভিন্ন নিয়মকানুন সন্নিবেশ করা হয়েছে। আর অঙ্গীকারনামা নতুনভাবে সংযোজিত করা হয়েছে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, আগামী সংসদ নির্বাচনে থাকছে না পোস্টারের প্রচার, কিন্তু বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচার চালাতে পারবে প্রার্থীরা। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। এছাড়াও সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণে আগামী সপ্তাহে শেষ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান কমিশন। আগামী সপ্তাহে শেষ নাগাদ সংসদীয় আসনের এটা সম্পন্ন হবে। একটি কমন প্ল্যাটফর্ম করা হবে যেখানে ওই আসনের প্রার্থীরা তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবেন বলেও জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। কমন প্ল্যাটফর্ম বলতে আমাদের যে রিটার্নিং অফিসাররা আছে তারা স্ব আপনার যে আসন আছে সেই আসনে সব কজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে একটি প্ল্যাটফর্ম থেকে একদিনে তাদের ইস্তেহার বা ঘোষণাপত্রগুলো পাঠ করার ব্যবস্থা করবেন। এই সময় ইসি সানাউল্লাহ বলেন, বৈঠকে আচরণবিধি চূড়ান্ত হলেও আরপিও সংশোধন সাপেক্ষে এটি পরিবর্তন করা হতে পারে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। 253 জনকে গুমের সত্যতা পেয়েছে গুম কমিশন। দায়ীদেরও প্রাথমিকভাবে শনাক্ত করেছে তারা। একথা জানিয়েছেন কমিশন চেয়ারম্যান মঈনুল ইসলাম চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুমের সঙ্গে বাংলাদেশি গোয়েন্দা ছাড়াও ভারতীয় গোয়েন্দারা জড়িত ছিল। গুমের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় র্যাবকে। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সংবাদ সম্মেলন হয় বৃহস্পতিবার রাজধানীর গুলশানে কমিশনের সম্মেলন কক্ষে। প্রতিবেদনে তুলে ধরা হয় আওয়ামী শাসনামলে বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের দমনে কিভাবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। কমিশনের চেয়ারম্যান মঈনুল ইসলাম চৌধুরী বলেন, গুমের জন্য দায়ীদের প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। 1850টি অভিযোগের বিশ্লেষণ করে গুমের শিকার 253 জন ব্যক্তির তথ্য প্রমাণ পাওয়া গেছে। আমাদের কাছে 253 জন মানুষের একটি তথ্যভিত্তিক দলিল বা ডাটাবেজ আছে, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং 1 দশকেরও বেশি সময় ধরে একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকেও অত্যন্ত সাদৃশ্যপূর্ণ অভিজ্ঞতার কথা বলেছেন, যাদের বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে আমরা শনাক্ত করতে পেরেছি। গুমের মতো মারাত্মক এই অপকর্মে বাংলাদেশের গোয়েন্দারা ছাড়াও জড়িত ছিল ভারতীয় গোয়েন্দাও। ওই দেশে যারা জড়িত ওদের ব্যাপারে তো আমরা কিছু করতে পারবো না, কারণ লাগে এটা তো আমাদের জুরিসডিকশনের বাইরে। আমাদের দেশে যারা জড়িত গুমের সাথে, সে আপনার পুলিশ বাহিনীরই হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হোক বা আপনার ইন্টেলিজেন্স এজেন্সিরই হোক, তারা আমরা এখানে ব্যবস্থা নিতে পারি। গুমে নিখোঁজ হওয়া ভিকটিমদের উদ্ধারে পুলিশ কার্যক্রম চালাচ্ছে বলেও জানান মঈনুল ইসলাম চৌধুরী। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। 5 আগস্টকে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিনটিকে সাধারণ ছুটিও ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। জানান, 1 জুলাই থেকে শুরু হবে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি, আর 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলবে চূড়ান্ত কর্মসূচি। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ বেতার এবং সংস্কৃতি উপদেষ্টা জানান, ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্ট সাধারণ সরকারি ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। জানান, আগামী 1 জুলাই থেকে শুরু হবে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি, আর 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলবে চূড়ান্ত কর্মসূচি। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে।
এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। বিগত সরকারের আমলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় লাইসেন্স পাওয়া গণমাধ্যমের বিষয়ে অনুসন্ধানে কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে। রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন। জুলাই যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল সে অনুভূতি ফিরিয়ে আনতে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নানা কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা, সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেশের মানুষ যাতে কোনো প্রশ্ন তুলতে না পারে সেজন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকার গেল 15 বছর শিক্ষা বিমুখ ছিল বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার। বৃহস্পতিবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী সেমিনারে এসব কথা বলেন তারা। এই ঝিমিলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেমিনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময় জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে কথা বলেন শিক্ষক নেতারা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের সকলের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন, যার উদ্দেশ্য ছিল এই দেশকে, এই জাতিকে একটি স্বশিক্ষিত ও কর্মনির্ভর জাতিতে পরিণত করা। বিএনপির সিনিয়র নেতারা বলেন, জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার, আর তার আদর্শ ধারণ করে মানুষের স্বপ্ন পূরণে কাজ করছেন তারেক রহমান। বাংলাদেশে শহীদ জিয়াউর রহমানের শাসনকালই হচ্ছে গৌরবের শাসনকাল, পথ নিদর্শনমূলক শাসনকাল। প্রথমে তিনি এটাকে নিয়ে গেলেন ওয়াইসিতে, সেখানে তিনি উত্থাপন করলেন, ওয়াইসিতে একচেটিয়া সমর্থন পেলেন। তারপরে তিনি নিয়ে গেলেন জোট নিরপেক্ষ সম্মেলনে, কলম্বোতে সেই জোট নিরপেক্ষ সম্মেলন, সেখানে তিনি সর্বান্তকরণে সমর্থন পেলেন এইটা। তারপরে এটাকে নিয়ে গেলেন তিনি জাতিসংঘে। দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, প্রতিবাদ ঠেকাতেই গেল 15 বছর দেশের মানুষকে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত করা হয়। আমার মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, কেননা দেশের মানুষ যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সেই অন্যায় সরকারকে তারা প্রশ্ন করে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জিয়াউর রহমান 3 বছরে যা করেছিলেন তা আর কেউ করতে পারেনি বলে মন্তব্য করেন প্রবীণ এই রাজনীতিক। অনেকে কিন্তু বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উন্নয়নের রাজনীতির কথা বলেন। এই ঝিমেল, দেশ টিভি, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে করে আহ্বায়ক জুলাই আগস্ট অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন কমিটি করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়। এদিকে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করে জাসাস। এই ঝিমিলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জুলাই আগস্ট অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন কমিটি ঘোষণা করে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুর্শেদ হাসানকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ করে এই কমিটি। এ সময় রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের মৌলিক অধিকার ছিন্ন বিচ্ছিন্ন করেছে, নির্মম অহংকার নিয়ে দেশ পরিচালনা করেছে ফ্যাসিস্ট সরকার। অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা, কারাবাস, এইটি ছিল বিরোধী দলের নেতাকর্মীর ভাগ্যের লিখন। তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। অনুষ্ঠানে রিজভী বলেন, হাসিনার ভয়াবহ দুঃশাসনের মধ্যে জুবাইদা রহমান সাহস ও প্রেরণা জুগিয়েছেন। যে স্বামীর শোকে সংকটে সবসময় পাশে থেকেছেন, সবাই আপনারা এখানে আলোচকরা বলেছেন, একজন গুণবতী স্ত্রী যে দায়িত্ব পালন করে ঠিক কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি তিনি দায়িত্ব পালন। অনুষ্ঠান শেষে শিশুদের উপহার বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা। এই ঝিমেল, দেশ টিভি, ঢাকা।
এদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য এখনো অফিসিয়ালি কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। নির্দেশনা পেলে সে অনুযায়ী কাজ করবে তারা। দুপুরে সেনানিবাসের অফিসার মেসে নিয়মিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গেল বছরের আগস্ট থেকে এ পর্যন্ত ৯,৬৬৭টি অবৈধ অস্ত্র এবং ২,৮৬,৭৫৪ রাউন্ড গুলি উদ্ধারের কথাও জানায় সেনাবাহিনী। শাহাদাত নিশাদের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিং। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। ব্রিফিংয়ে উঠে আসে জাতীয় নির্বাচন ইস্যু। এ নিয়ে সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, প্রস্তুতি নিয়ে এখনো অফিসিয়ালি কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে পুশিনের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার অবস্থান এখনো তৈরি হয়নি। সেখানে আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে, আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তো এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি বলে সেনাবাহিনী আপাতত এই বিষয়ে বিজিবি এবং কোস্টগার্ড এই বিষয়টি নিয়ে কাজ করছে। থানসি এবং রেমাক্রিতে অচিরেই যাতায়াতের নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও জানান তিনি। তো সঙ্গত কারণেই যে এলাকায় এখন আপনার নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ত গত 3 সপ্তাহে 1996 জন সহ এ পর্যন্ত 15,262 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে নিয়ে ব্যবসায়ীকে টর্চারের কথা সংবাদ সম্মেলনেও স্বীকার করলেন অভিযুক্ত নেতারা। দেশ টিভিতে প্রচারিত সংবাদের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীকে নির্যাতনের বিষয়টি স্বীকার করেন তারা। এছাড়া এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ছবি দেখিয়ে তদবির ও বদলি বাণিজ্যের ফুটেজ দেখালেও তা অস্বীকার করেন তারা। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিস যেন টর্চার সেল। দেশ টিভিতে প্রচারিত এই সংবাদের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত নেতারা। শুরুতেই ব্যবসায়ীকে ধরে এনে টর্চার করার কথা অপকটেই আবারও স্বীকার করেন তারা। বলেন, পাওনা টাকা তুলতে ও আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকায় পেটানো হয় তাকে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস কোনো টর্চার সেল না বলে দাবি করেন তারা। তার হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগের অনেকের সাথে নিয়মিত বিভিন্ন স্পর্শকাতর তথ্য আদান প্রদান, আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশ মিছিলের আলাপচারিতা আদান প্রদানের প্রমাণ পাওয়া গেলে ওই সময় উত্তেজিত হয়ে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন শাহালি থানার আহ্বায়ক রফিক মিঠু তাকে উত্তেজনার বশে আঘাত করে বসে। আপনারা যে টর্চার সেল জিনিসটা আসলে ইউজ করছেন, মানে টর্চার সেল ওয়ার্ডটার সাথে আসলে এই জিনিসটা মধ্যে অনেক মানে বিস্তার একটা ফারাক থাকে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তোলা ছবি দেখিয়ে প্রভাব বিস্তারের বিষয়টিও অস্বীকার করেন তারা। আর দেশ টিভিতে প্রচারিত রিপোর্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজির দপ্তরে তদবির ও বদলিতে প্রভাব বিস্তারের ফুটেজে তাদের স্পষ্ট দেখানো হলেও তাদের দাবি কখনোই শিক্ষা অধিদপ্তরের ডিজির কাছে যায়নি। আমরা ডিজি মহোদয়ের সাথে কখনোই দেখা করিনি, ওনাকে চিনিও না এবং কোনো প্রকার ব্যক্তিগত বা গোষ্ঠীগত তদবিরেও জড়িত ছিলাম না। বসতবাড়িতে হামলা ও লুটের বিষয়ে তারা দাবি করেন, হামলা ও লুট প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তবে কাদের হামলা প্রতিহত করেছেন সে প্রশ্নের জবাব দিতে পারেননি অভিযুক্ত নেতারা। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের ভূমিকাটি ছিল মব কন্ট্রোল এবং আইন সহায়ক, কোনোভাবেই কোনো ধরনের উস্কানিমূলক বা সহিংসতামূলক নয়। ওই দিন সারা দেশে যে উত্তেজিত জনতা মানে হামলা করছে, এখানে আসলে কাউকে আইডেন্টিফাই করা পসিবল না। ব্যবসায়ীকে টর্চার করার পর তার কাছে ক্ষমা চাওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। আমিরুল সাহেবের পা ধরে মাফ চাচ্ছে যে আমি ভুল করেছি, আমি যেটা করেছি রাগের বশে করেছি, এটার জন্য আমাকে ক্ষমা করে দেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আগামী 22 জুন সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই দিন বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের ঘোষণা আসতে পারে।
যা বিচার বিভাগের জন্য টার্নিং পয়েন্ট বলে মনে করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এদিকে শেখ হাসিনা ও সাবেক ছাত্রলীগ নেতা বুলবুলের বিরুদ্ধে অবমাননার অভিযোগে বিষয়ে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। সম্প্রতি শেখ হাসিনার একটি ফোন আলাপ ভাইরাল হয়, যেখানে তাকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। সিআইডি ফরেনসিক পরীক্ষায় বক্তব্যে সত্যতা মেলে। এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরও হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন, সেটি হলো ট্রাইব্যুনাল এই বিষয়ে বিচারের স্বচ্ছতার স্বার্থে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল সিনিয়র আইনজীবী AY মুশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয়। আগামী বুধবার তার বক্তব্য শুনবেন আদালত। এই দুজন অ্যাকিউজড কেউই ট্রাইব্যুনালে উপস্থিত হননি। ট্রাইব্যুনালে আজকে এটি আদেশ দিতে পারতেন, আইন সেটি কভার করে, কিন্তু ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন, সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন। That is the sole purpose of this court, is to try the cases according to the evidence, in accordance with the highest national and international standards. এদিকে হাইকোর্টে বিচার বিভাগের জন্য সম্ভাব্য আলাদা সচিবালয় পরিদর্শন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, 22 জন বিচার বিভাগের জন্য হতে পারে টার্নিং পয়েন্ট। আমি মনে করি প্রাতিষ্ঠানিকভাবে এটা আমাদের একটা টার্নিং পয়েন্ট হবে এবং বারের থেকে বেশ অনেকগুলো পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কাছে অনুরোধ করা হয়েছিল। সেগুলোকে একটা ফেজড ইন একটা প্রয়াস, প্রথম ফেজটা দেখতে পারবেন 22 তারিখ থেকে কোর্ট রিলোকেশনের ব্যাপারে, যাতে সবার সুবিধার্থে, বারের জন্য, লিটিগেন্টদের জন্য, জনসাধারণের জন্য। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের বছর 2024 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ। এতে ব্যাংকটিতে আমানত বেড়ে দাঁড়িয়েছে প্রায় 9,000 কোটি টাকা। সম্প্রতি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বিশ্বের সব দেশের সঙ্গে 2024 সালে তাদের দেশের ব্যাংকগুলোর সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে। যদিও নির্দিষ্ট গ্রাহকের কোনো তথ্য প্রকাশ করেনি ব্যাংকটি, তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন এই অর্থের কিছু অংশ বিদেশে পাচার হওয়ার সম্পদও হতে পারে। ইউসুফ ভুইয়া রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের বছর 2024 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ। এতে ব্যাংকটিতে আমানত বেড়ে দাঁড়িয়েছে প্রায় 9,000 কোটি টাকা। সম্প্রতি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বিশ্বের সব দেশের সঙ্গে 2024 সালে তাদের দেশের ব্যাংকগুলোর সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে। যদিও নির্দিষ্ট গ্রাহকের কোনো তথ্য প্রকাশ করেনি ব্যাংকটি। এর আগে 2022 সালে এই পরিমাণ ছিল প্রায় 876 কোটি টাকা। 2023 সালে এটি ছিল মাত্র 264 কোটি টাকার মতো। 2024 সালের 31শে ডিসেম্বর শেষ হওয়া বছরের প্রতিবেদন অনুযায়ী দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত এখন প্রায় 9,000 কোটি টাকা। এসএনবির দেওয়া তথ্য মতে এই অর্থের মধ্যে রয়েছে বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, আমানতকারীদের জমা ও পুঁজিবাজারে বাংলাদেশের বিনিয়োগ। বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী এর 95% বেশি অর্থই বাণিজ্যিক কার্যক্রম কেন্দ্রিক এবং বাংলাদেশ ব্যাংকগুলোর পাওনা। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন এই অর্থের কিছু অংশ বিদেশে পাচার হওয়া সম্পদও হতে পারে, যদিও এই বিষয়ে সুইস কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে ফ্যাটি লিভারে আক্রান্ত 4.5 কোটি মানুষ। এর অন্যতম কারণ বেশি খাওয়া ও কম হাঁটা। প্রতিবারের মতো এবারও 8ম গ্লোবাল ফ্যাটি লিভার ডে উদযাপন করেছে হেপাটোলজি সোসাইটি। বৃহস্পতিবার সকালে রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কম খাই হাঁটি বেশি, ফ্যাটি লিভার দূরে রাখে শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশেষজ্ঞ চিকিৎসক, পুষ্টিবিদ, বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,
ফ্যাটি লিভার বিশ্বব্যাপী একটি উদ্বেগজনক জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। বাংলাদেশে প্রতি 3 জনে 1 জনের ফ্যাটি লিভার আছে। শুধু খাদ্যাভ্যাস, হাঁটার অভ্যাস ও জীবনযাত্রার ধরন পরিবর্তনের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব।